সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশে ১৯৭১ ও ২০২৪-কে একই কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়েও দ্বিমত জানিয়েছে দলটি। আর এনসিপি মনে করে ফ্যাসিবাদী প্রথা বিলুপ্তির জন্য প্রয়োজন নতুন সংবিধান, আর এর জন্য গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি। অন্যদিকে সিপিডি মনে করে বাংলাদেশের বাস্তবতায় এখনই সংবিধান পুনর্লিখনের কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে দলীয় মতামত জমা দেওয়ার পর দলগুলোর নেতাকর্মীরা এসব কথা জানান। আরও দেখুন এসএম আরিফের রিপোর্টে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জানায় বিএনপি। পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে। যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না। তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, যা উচিত ছিল। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেইটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে, সেই জন্য আমরা এখানে একমত নই। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত 166 বিষয়ের মধ্যে 113টিতে পুরোপুরি একমত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি। লিখিতভাবে মতামত জানিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদের ভিত্তিতে হতে হবে সকল সংস্কার। মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান লেখা দরকার, এটা আমাদের পজিশন। এই সনদের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। এদিকে সংবিধান পরিবর্তন বা পুনর্লিখন নয়, সংশোধনের ব্যাপারে মতামতের কথা জানায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জানানোর পর দলটির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, 166টি প্রস্তাবের অনেক কিছুই অস্পষ্ট। ক্ষেত্রে পরিষ্কার কথা, সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 151টিতে তারা একমত বলেও জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন তিনি। একই সঙ্গে দলটি অতিরিক্ত 2টি মতামত দিয়েছে বলেও জানিয়েছেন। সকাল 9:30টায় শুরু হয়ে বৈঠকটি চলে বেলা 11:30 পর্যন্ত। বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের 7 সদস্য প্রতিনিধিত্ব করেন। প্রথমে সংবিধান সংস্কার করে তারপরে এটা সংসদ হিসেবে দায়িত্ব পালন করুক, এরকম একটা বক্তব্যের মধ্যে আমরা এতদিন ধরে বলে আসছিলাম। আমরা আজকে এই বক্তব্যটাও দিয়েছি যে যদি অপরাপর রাজনৈতিক দলের জন্য এইটা জটিল মনে হয়, তাহলে সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। পলাতক স্বৈরাচার সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস ও বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানী পুরানা পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ক্ষমতা কার কাছে যাবে কিংবা কার কাছে ক্ষমতা বেশি থাকবে এসব বিষয়ের চেয়ে জনগণের স্বার্থ, জনগণের চাওয়া নিয়েই রাজনীতিকদের আলোচনা করা উচিত। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে একথা বলেন সেনাপ্রধান। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। ইফতার শেষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় জুলাই যোদ্ধাদের। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই করে যাব। আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলটির আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনে দায়িত্বশীল অবস্থায় আছেন তারা দায়িত্বশীল কথা বলুন, এমন কোনো কথা বলবেন না যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটা রাস্তা তৈরি করে। আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি করবে, এই যে অভ্যুত্থানের অংশীদার শরিকরা আমরা মানব না। এই 16 বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল, সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 21,139 কোটি 45 লাখ টাকা ব্যয়ের 15টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 14,193 কোটি 57 লাখ টাকা, প্রকল্প ঋণ 6,539 কোটি 29 লাখ টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন 406 কোটি 59 লাখ টাকা। রোববার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রথম সংশোধিত প্রকল্প। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার রায়ের তারিখ আগামী 27 মার্চ ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন। গত 17 ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। জিকে শামীমের মা পলাতক ছিলেন, পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলা তদন্ত কর্মকর্তাকে আবারও জেরা করার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়। এরপর আসামিদের আত্মপক্ষ শুনানি, সাফাই সাক্ষ্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে আবার রায়ের তারিখ ধার্য করা হয়। অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে 13 বছরে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক জাকারিয়া হোসেন এর রায় ঘোষণা করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে 10 বছরের কারাদণ্ড এবং তথ্য গোপনের দায়ে 3 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয় ক্ষেত্রে 1 লাখ টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 2 ধারার সাজা একত্রে চলবে বিধায় মালিককে সর্বোচ্চ 10 বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা। রায় ঘোষণার আগে সকালে মালিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। জাতীয় পরিচয়পত্র সংশোধনীর আবেদন জুনের মধ্যে নিষ্পত্তিতে কাজ করছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বলে জানিয়েছেন এর মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানান, বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় এনআইডি সংশোধনীর কাজে কিছুটা সময় লাগছে। তবে সিস্টেম আধুনিকায়নের ফলে দ্রুত সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী তারা। ভোটারদের ক্যাটাগরি বিবেচনায় প্রবাসী, চাকুরিজীবী এবং সাধারণ বিবেচনায় 3টি ছকে নিয়ে আসার কাজ চলমান। এতে আলাদাভাবে কাজ করলে তা দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। তিনি আরও জানান, চলমান ক্র্যাশ প্রোগ্রামের মেয়াদ আপাতত বাড়ানোর সিদ্ধান্ত নেই কমিশনের। পাশাপাশি চলমান এনআইডি সংক্রান্ত কর্মকাণ্ডে অসৎ উপায়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। এই ক্রাশ প্রোগ্রামে আমরা যেটা বলেছিলাম যে 3,78,000, তার মধ্যে তো আমরা 2,78,000 করেছি, আর 1 লক্ষ রয়েছে। আমরা অনুমান করছি যে হয়তো এই সময়ের মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে যাব, হয়তো আমরা ফুল পারবো না। ক্রাশ প্রোগ্রামের টাইমটা বাড়ানোর ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। যারা বিদেশ থেকে আমাদের এখানে এখন ভোটার হচ্ছে তাদের জন্য, তাদের তদন্ত কিন্তু আমাদের করতে হচ্ছে, করে আমরা কনফার্ম করলে ওনারা ভোটার হতে পারেন। যেহেতু 7টা দেশে চালু হয়েছে, আরও 2টা দেশে ইমিডিয়েটলি চালু হতে যাচ্ছে। নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নতুন নাম কি হবে সে বিষয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি আরও জানান, এবারের নববর্ষের শোভাযাত্রায় সব জাতিসত্তার অংশগ্রহণে নতুন রং, গন্ধ ও সুর পাওয়া যাবে। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন। মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কীভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগামী 7 থেকে 10 এপ্রিল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী একথা জানান। সামিটে অংশ নিতে রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া পাওয়া গেছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, 50টি দেশ থেকে 550 রেজিস্ট্রেশন পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশেও 2000-এর ওপরে রেজিস্ট্রেশন হয়েছে। তবে বিদেশিদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। কোরিয়া থেকে এবার 26 জনের একটা বড় ডেলিগেশন আসছে, এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান, ওনার পুশেই আসলে আসছেন, ওনার ইনফ্লুয়েন্সে আসছেন। সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসেবে দেখছি। ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে। বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টর এবং ইনভেস্টি তারা 1-to-1 কথা বলতে পারবেন। আবার যারা ইনভেস্টর আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও 1-to-1 মিটিং সেট করতে পারবেন। এই পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মালয়েশিয়ার কেলাং মহানগর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেলাং এর ডিন রেস্টুরেন্টে সভা হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কেলাং মহানগর বিএনপি শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন হুমায়ুন কবির ফারুক। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ সভাপতি
তালতা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু, ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন আহমেদ। দিন ইসলাম মজুমদার, আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, ফারুক, মনির উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইলিয়াসুর রহমান। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল খালিক মানিক মিয়া, গিয়াসউদ্দিন, নিজামউদ্দিন, সহসভাপতি চিকন আলী সহ নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ জাকারিয়া ও সহসভাপতি ইসলাম উদ্দিনের স্বদেশ গমন উপলক্ষে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।